Okay, so আমরা জেন্ট ব্যাচ 4 এর 7 নম্বর ক্লাসের আলোচনায় আছি। আজকে আমি পিএসপির যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশন নিয়ে মূলত কথা বলবো। তারপর এক্সটেনশন নিয়ে কিছুটা আলোচনা করব এবং ফাংশন যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল পরের ভাগে আমরা ফাংশনের কিছু ইস্যু নিয়েও কথা বলবো। তো খুবই গুরুত্বপূর্ণ কনফিগারেশন পার্ট। এখানে কনফিগারেশনের উপর বেস করে এরর হ্যান্ডেলিং, ফাইল আপলোড বা আদার্স অনেক কিছু নির্ভর করে, যে জিনিসগুলো আমাদের সবারই জানার দরকার আছে এবং পিএসপি কনফিগারেশন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। সো আমরা কনফিগারেশনটা একটু ভালো মতো দেখার চেষ্টা করি। সবাই পিএসপির যেখানেই আপনাদের জ্যাম্প ইনস্টল আছে সেখান থেকে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা আপনারা রান করান। আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা হয়তো সেটা দেখতেও পাচ্ছেন। ওকে, সো আমি অ্যাপাচিটাকে রান করাচ্ছি। এখান থেকে নিয়ে হাসান একটু হুসাইন আমাকে একটু বলেন তো যে আমরা পিএসপি কনফিগারেশনটা কোন ফাইলে গিয়ে করব। রাইট, এই যে কনফিগ উপরে বাটনটাতে যদি প্রেস করেন অনেকগুলো কনফিগারেশন আছে, ঠিক আছে। httpd conf নামে একটা ফাইল আছে, httpd ssl কনফিগারেশন আছে, httpd jam কনফিগারেশন আছে। ওকে, পিএসপির আয়নায় আছে, এটা মেন ফাইল, এটা কোয়াইট ওকে। ওকে, পিএসপি মাইডমিন এর কনফিগারেশন আছে config.inc.php যেটা। সো মেইন কনফিগারেশন আইএনআই, বাট httpd conf বা config.inc.php বা httpd ssl conf এই জিনিসগুলো আপনাদের জানার দরকার আছে, বাট অ্যাপাচি কনফিগারেশনের কোনো দরকার নেই। আমি যদি httpd conf এ যাই, এই hypertext transfer protocol configuration বেসিক্যালি। সো এই কনফিগারেশনে কিছু বিষয় একটু খেয়াল করেন যে আমার সার্ভার রুটটা কোথায় আছে, ঠিক আছে। সার্ভার রুটটা কোথায় আছে সেটা যদি আপনি পরিবর্তন করতে চান, আমি যদি আমার পোর্টের চেঞ্জ করতে চাই, আমি বোঝাতে পেরেছি। সো এইটা মূলত এই httpd conf-টা হচ্ছে এক্সটেনশন ওরিয়েন্টেড। আমরা দুইটা জিনিস দেখলাম না কনফিগারেশনে, একটা হচ্ছে এক্সটেনশনস আর একটা হচ্ছে কি কনফিগ। সো এই দুইটা জিনিসই এখান থেকে আমরা পাবো। এইটা হচ্ছে এক্সটেনশন ফাইল দুইটা। প্রথমটা হচ্ছে যে আমি এখান থেকে আমি আমার সার্ভার পাথ পরিবর্তন করতে পারি, সার্ভার রুটটা। আরেকটা জিনিস হচ্ছে এটা নর্মালি আমরা করে থাকি লিসেনের মাধ্যমে, ডিফল্ট লিসেন থাকে 80। যদি আমাদের কখনো কোনো পোর্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন আমরা পোর্ট এখান থেকে এভাবে চেঞ্জ করি, তাই না? না না না, এখানে কিছু পোর্ট অ্যাপাচি সাজেস্টেড পোর্ট, আপনি যদি গুগলে যান সাজেস্টেড অ্যাপাচি পোর্ট, এই 6060 8080 431 এগুলো হচ্ছে সাজেস্টেড অ্যাপাচি পোর্ট। না, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। আপনি যদি এখানে সার্চ করেন দেখবেন যেন সাজেস্ট করছে কিছু কিছু পোর্ট। এখানে আপাতত এই যে পপুলার পোর্ট ইন এইচটিটিপি,
যেখানে আপনি অ্যাপাচির জন্য নির্দিষ্ট কিছু পোর্ট পাবেন, বাট ডিফল্ট সে পোর্ট 80 তে চলে। ডিফল্ট পোর্ট হিসেবে পোর্ট 80 তে চলে। এখানে 81 অ্যাপাচি কনফিগারেশন দেওয়া আছে, আপনি 81 এও যেতে পারেন। এই যে ডিফল্ট পোর্ট হচ্ছে 80, সে 81 ও পোর্ট ইউজ করছে, বাট 81 যখন ইউজ করছে তখন কিন্তু আপনাকে লোকাল হোস্টের পাশে দিতে হবে। সো এই যে এখান থেকে বলা হচ্ছে যে কোথা থেকে আপনি পোর্টের চেঞ্জ করতে পারেন। সো মেইনলি পোর্টগুলো 431, 6060, 8080 এগুলো হচ্ছে সাজেস্টেড পোর্ট। ওকে, সো এখান থেকে আমরা সেটা চেঞ্জ করতে পারি। দেন এই যে বিষয়গুলো দেখছেন না, এই যে এগুলোকে কিন্তু সব এক্সটেনশন বলা হচ্ছে। হ্যাঁ, এই যে লোড মডিউল, মানে যে মডিউলগুলো আমি যে মডিউলগুলোকে আমি লোড করতে যাচ্ছি, তো পিএসপিতে যে মডিউলগুলো ডিফল্ট দরকার আছে সেই মডিউলগুলোকে সে বাই ডিফল্ট অন রাখে। এই যে সামনে হ্যাশ থাকলে বন্ধ, হ্যাশ না থাকলে খোলা। ঠিক আছে, তো আমি এমওডি মোড আর ই, এটা অত্যন্ত জনপ্রিয় একটা, বা জনপ্রিয় বলবো না, খুব মোস্টলি ইউজড এক্সটেনশন। মড রিরাইট, এই যে রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট রাইট, এই যে STXS আমি জাস্ট আপনারা ইউজ করেছেন বলে আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে এগুলো হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, কোনো এক্সটেনশন যদি আমার মনে হয় যে না এনাবেল করতে হবে, ধরেন আপনি কোনো একটা প্রবলেম পেয়েছেন, ওই প্রবলেমটা এরর থ্রো করছে, আপনি ওয়েবে সার্চ দিলেন যে এরর কেন আসে, তারা বলল যে এই এক্সটেনশনটা আপনার সার্ভারে এনাবল নেই। সো আপনি কোথা থেকে এনাবল করবেন? এই ফাইল থেকে। সো কেউ আপনাকে বলল যে প্রক্সি SCGI যে মডিউলটা আছে ওই মডিউলটা আপনাকে এনাবল করতে হবে যদি আপনি প্রক্সিকে কাজে লাগাতে চান। একটু খেয়াল করেন, এই যে প্রক্সির FTPটা আছে, সো আমার মেশিনে বাই ডিফল্ট প্রক্সি কাজ করবে না। সো আমি যদি এটাকে মুছে দেই এবং আবার অ্যাপাচিটাকে রিস্টার্ট দেই, তখন কিন্তু প্রক্সি কাজ করবে। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, তার মানে আমরা এক্সটেনশনগুলো পরিবর্তন করব বেসিক্যালি এই httpd.conf নামে ফাইল থেকে। সো এটা এই যে সেশন কুকি, সেশন কপিরাইট, সেশন ডিবিডি, সব কিছুই কিন্তু এক্সটেনশন আকারে এখানে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এক্সটেনশনগুলো, এই এক্সটেনশন না, আপনি তো বেসিক্যালি এই এক্সটেনশনগুলো লাগবে কখন? যখন আপনি রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে যাবেন, ঠিক আছে, তখন এই এক্সটেনশনগুলো লাগবে। বাট আপনার যখন জেন্ডের কোনো কোশ্চিন আসবে তখন কিন্তু আপনাকে বলবে না যে কোন এক্সটেনশন কার জন্য লাগবে, ওরকম লাগবে না। কোন এক্সটেনশন কার জন্য লাগবে এরকম হাজার হাজার এক্সটেনশন আছে, আপনার মনে রাখার এটা মানে দরকার নেই। আমার কিন্তু এটা মনে রাখার কোনো দরকার নেই। আমার যেটা করতে হবে যে হ্যাঁ, সো আমি এটা কোথা থেকে ইউজ করতে পারবো, বিষয়টা বোঝাতে পেরেছি? আর এই এক্সটেনশন এরিয়া থেকে কি ধরনের কোশ্চিন আসতে পারে সেটা আপনারা ওই কোশ্চিন যে প্যাটার্নের আমি বই দিয়েছি ওখান থেকেই দেখতে পারবেন। ওকে, এই যে এখানে সার্ভারের অ্যাডমিন আপনি যদি চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারেন। ইউজার গ্রুপ আকারেও এখান থেকে চেঞ্জ করা যায়। সার্ভার নেম লোকাল হোস্ট 80 যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, সো সকল কনফিগারেশন এখানে সুন্দর করে বলা আছে, যদি আপনি চেঞ্জ করতে চান সেটা কিন্তু চেঞ্জ করা পসিবল। এই যে ডিরেক্টরি মডিউল যেগুলো, এখানে আরেকটা জিনিস আছে, রাইট, সো কোন এক্সটেনশনগুলোকে সে হোম পেজ হিসেবে নেবে
index PSP, index PL, index CGI, index ASP, index HTML, index HTML এবং index HTM। এটা বেসিক্যালি সিরিয়াল, এই সিরিয়াল যেভাবে আছে সিরিয়াল অনুযায়ী যাবে। সো প্রথমে যদি ধরেন দুইটা ফাইল আছে, index PSP আর index CGI, রান করবে কোনটা? সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ, যদি ইন্ডেক্সের কোনো কিছু না থাকে তখন সে দেখবে ডিফল্ট, ডিফল্টও যদি না থাকে তখন দেখবে হোম। বুঝতে পেরেছি? আদার্স কোনো ফাইলকে যদি আপনি হোম ফাইল হিসেবে রান করাতে চান ডিরেক্টরি ইন্ডেক্স হিসেবে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এই একটা স্ল্যাশ দিয়ে দেবেন, তারপরে আপনি যা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই যে আরেকটা জিনিস হচ্ছে ডট htaccess এবং ht পাসওয়ার্ড ফাইল ফ্রম বিং ওয়েব ক্লায়েন্টের জন্য। সো htaccess এ কাজ করার এক্সপেরিয়েন্স আছে, ইয়ের আছে, মাঝারের আছে, হুসেনের আছে, রাইট। htaccess, লারাভেল, কোডিগনেটর সবগুলো জায়গাতে htaccess থাকে। সো এগুলো নর্মালি যখন এই যে ht স্টার আছে না, রিকোয়েস্ট অল ডিনাই, যে এই ফাইলগুলোকে কোনোভাবেই আপনি অ্যাক্সেস করতে পারবেন না। যেগুলো ডট ht দিয়ে শুরু হয়েছে, সে যেটা করেছে পিএসপি সার্ভারে পিএসপি ফাইলের মধ্যে এই ফাইলগুলোকে কোনোভাবেই কেউ অ্যাক্সেস নিতে পারবে না। এর জন্য এর রিকোয়েস্টটা কি করে দিয়েছে? ডিনাই করে দিয়েছে। তো আপনি যদি কোনো একটা ফাইলের রিকোয়েস্ট ডিনাই করে দিতে চান, কনফিগারেশন থেকেই আপনি ফাইলস লিখে ওই ফাইলের প্যাটার্নটা যদি এখানে দিয়ে দেন তাহলে তাকেও সে ডিনাই করে দেবে। বুঝতে পেরেছে? না, মানে রান করবে কিন্তু অ্যাক্সেস দেবে না। অ্যাক্সেস বলতে ধরেন আপনি সার্ভারের আপনি মনে করেন যে কোনো একটা পার্টিকুলার কোড নিয়ে কাজ করছেন। অ্যাক্সেস বলতে যেটাকে বোঝাচ্ছে যে ডট htaccess ফাইলটা নর্মালি কি করে, ডট htaccess ফাইলটা পারমিশন রেডি করে যে কে পারমিশন পাবে কে পারমিশন পাবে না। অত্যন্ত সিকিউর একটা ফাইল। আর ওই সিকিউর ফাইলটাকে আপনি যদি ওভাররাইট করতে চান, আপনি যদি চেঞ্জ করতে চান, আপনি যদি মুছে দিতে চান কমান্ডের মাধ্যমে, সে সব কিছুই আপনাকে ডিনাই করে দেবে। যে কোনো রিকোয়েস্টকে এই দুইটা ফাইলের জন্য সে ডিনাই করে দেবে। ওকে, এরর লগ কোথায় থাকবে? এরর লগটা আপনি পাথটা চেঞ্জ করে নিতে পারেন। আমাদের নর্মালি লগস এর মধ্যে এরর ডট লগ থাকে না, ওই জায়গাটা আপনি পরিবর্তন করতে পারেন। সো এখান থেকে কিন্তু এই যে ছোট ছোট কোশ্চেনারি যেটা হতে পারে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে, যে একটু লাইন লাইন করে লেখা আছে না, এগুলো একটু প্রত্যেকেরই কিন্তু পড়তে হবে। আমি বোঝাতে পেরেছি? এটা একটু স্টাডি করবেন। আচ্ছা, বলেন। আচ্ছা, এখানে এররগুলো কিভাবে যাবে সেটা অ্যাকচুয়ালি প্যাটার্ন আকারে দেওয়া আছে। এগুলো রেগুলার এক্সপ্রেশন, এটা চেঞ্জ করার তেমন প্রয়োজন পড়ে না। CGI bin, এই যে দেখেন একটু, CGI bin এ directory related, allowed override all, options none, request require all granted। সো এই যে CGI যে ফোল্ডারটা থাকে না, আপনারা একটু খেয়াল করবেন লাইভে যখন হোস্টিং সার্ভার দেওয়া হয় তখন কিন্তু জাস্ট একটা CGI ফাইলই থাকে।
সো এটা সার্ভারের যে সিজিআইটা আছে এটা ওভাররাইড অল করে রাখা হয়, এটাও বাই ডিফল্ট যে কনফিগারেশন সেটা এখানে দেওয়া আছে। এটা এসটিটিপি, এটা মূলত এসটিটিপি রিলেটেড কনফিগারেশন, মানে ইউআরএল দিয়ে হিট করার পরে কোনটা কি হবে তার রিলেটেড কনফিগারেশন। মানে এটা কিন্তু পিএসপি কনফিগারেশন, আমি যেটা দেখাচ্ছি এটা এসটিটিপি কনফিগারেশন, মানে এক্সটেনশন ওরিয়েন্টেড। ওকে, সো এখানে এই যে এসএসএল যে মডিউলটা আছে, এটা যখন আপনারা পেমেন্ট নিয়ে কাজ করবেন, এই এসএসএল র্যান্ডম সিড স্টার্টআপ বিল্ট ইন যে বিষয়গুলো আছে, যে বাই ডিফল্ট জ্যাম্পে এটা দেওয়াই থাকে। হ্যাঁ, মূল প্রবলেমটা পাবেন ওয়াম্পে গিয়ে, ওয়াম্পের মধ্যে অনেক কিছুর কনফিগারেশন ঠিক মতো থাকে না। ওকে, এইচটিটিপিএস এই কারণেই আপনি যখন এইচটিটিপিএস দেবেন জ্যাম দিয়ে রান করালে সে কিন্তু একটা এক্সেপশন দিয়ে রান করা শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা ডন্ট সেভ দেই। আরেকটা বিষয় হচ্ছে যে মেইন কনফিগারেশনটা হচ্ছে যে পিএসপির আইএনআই কনফিগারেশনটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুম এটা বেসিক্যালি লোকাল মেশিন একটা নাম, যেটা জেনারিক হিসেবে অ্যাপ্রুভড, যেটা মূলত এইচটিটিপি অর্গানাইজেশন যেটা করেছে যে লোকাল একটা পোর্ট তারা দিয়ে দিয়েছে 172.0.0.1, তাই না? তো এই লোকাল পোর্টটা দিয়েই কিন্তু হোস্টগুলোকে টার্গেট করা হয়, আর ওইটাকে ম্যাপ করার জন্য মানে এইচটিটিপি থেকেই লোকাল হোস্ট কথাটাকে ম্যাপিং দেওয়া হয়েছে। এখন হ্যাঁ, হুম 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 মানে আপনি লোকাল হোস্টটা চেঞ্জ করতে চাচ্ছেন? আচ্ছা, ওটা দেখতে হবে, ইট পসিবল। হুম, চেক করে দেখবেন। হ্যাঁ, এটা একটু টেস্ট করে দিতে হবে। আচ্ছা, কনফিগারেশনের জন্য সবচেয়ে ভালো যেটা হচ্ছে, আমি একটা ইউআরএল দিয়েছি, এই ইউআরএলটা 10 মিনিটস একটু স্টাডি করেন, যেটা পিএসপি কনফিগারেশন এর জন্য মানে সবচেয়ে ভালো গাইডলাইন। দেন আমি এটার উপরে আলোচনা শুরু করছি। বেশ কিছু এরিয়াতে কনফিগারেশন করতে হবে এবং কনফিগারেশন ফাইলটা হচ্ছে php.ini। ঠিক আছে, এবং এই জিনিসটা একটু বোঝেন, the configuration file is read when php startup। এটা আপনি কি বুঝলেন একটু বলেন। হুম, যখন আমার পিএসপি সার্ভারটা রান করা হয়, অ্যাপাচিকে রান করা হয়, তখন আমার পিএসপি আইএনআই ফাইলটাকে সে রিড করে ফেলে। তার মানে এই কনফিগারেশন এখানে যা থাকে সেই হিসেবেই পিএসপি তাকে রান করে। For the server module version for PHP, this happens only once when the web server is started. For the CGI CLI version, it happened on every invocation. So এই বিষয়টা হচ্ছে যে আমি এখানে যে কনফিগারেশনটা দিয়ে রাখবো, এই কনফিগারেশনটা যখন পিএসপি স্টার্ট হয়ে যাবে, আমি যদি পরবর্তীতে চেঞ্জও করি, চেঞ্জ করলে কিন্তু তখন আর সেটা ইম্প্যাক্টটা পড়বে না। ইম্প্যাক্টটা পড়বে কখন? যখন আবার সার্ভারটা অফ করে আবার আপনি রান করাবেন, তখন সেই ইম্প্যাক্টটা আবার পড়বে। বুঝতে পেরেছি?
যখন সার্ভারটা রান হয় তখনই শুধু সে রিড করে, অন্য সময় সে এটাকে রিড করে না। ওকে, এখানে বেশ কিছু এরিয়া আছে কনফিগারেশনাল, সেই এরিয়াগুলো, এই যে নোটিস যে বিষয়গুলো আছে না, এই নোট এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে। এখানে কিছু এক্সাম্পলস তারা দিয়েছে, ওই এক্সাম্পলগুলো আমরা আমাদের ডিরেক্ট ফোল্ডারে গিয়ে গিয়ে দেখব বা ফাইলে গিয়ে গিয়ে দেখব যে কোথা থেকে কোন পাথগুলো কাজ করতে হয়। বাট এই জিনিসটা, এই লাইনটুকু আপনাদের একটু ভালো করে পড়তে হবে। Hash marks are no longer recognized as comments. Hash should no longer be used as comments and will throw and deprecation warning is used. So কোনটার কি সেটা কিন্তু এখানে বলা আছে। সো আমি আইএনআই ফাইলটাতে যাই, শুরু থেকে শুরু করি, একটু খেয়াল করেন। আমি জাস্ট এই ইউআরএলটাই রান করিয়েছি। এখানে শুরুতেই যে জিনিসটা আছে, এই ইউআরএলটাও একটু পড়াশোনা করবেন, এটাও আমি দিচ্ছি, এটাও খুব গুরুত্বপূর্ণ। সিজিআই হচ্ছে বেসিক্যালি মূলত হচ্ছে পিএসপি যে স্ট্রাকচারটা, প্রোগ্রামিং এর যে স্ট্রাকচারটা, সেটাকে হোল্ড করে, ধরে রাখে। পিএসপির ইন্টারনাল স্ট্রাকচারকে ধরে রাখার জন্য যে প্যাটার্নটা, ওদের যে কোডিং স্টাইল প্যাটার্ন, এটাকে সিজিআই বলে। তো এখানে একটু খেয়াল করেন যে এই অপারেটরগুলো আমরা চিনি না, এটা কিন্তু ডিফল্ট, এবং এই অপারেটরগুলো ডিফল্ট কনফিগারেশনে ঠিক এভাবে বলা আছে। আমরা যদি এটার পরিবর্তন আনতে চাই, সেটা আমরা এই পিএসপি পরিবর্তনগুলো এখান থেকে আনতে পারি। বাট এই যে ডিফল্ট স্টাইলের পরিবর্তন, এটা তো লাইভ সার্ভারে গিয়ে যদি আমরা চেঞ্জ করি, দেন না লাইভ প্রজেক্টে ইম্প্যাক্ট করবে, তাই না? লোকালে চেঞ্জ করলে লোকালে ইম্প্যাক্ট পড়বে। সো যেগুলো জেনারিক জিনিস, সেগুলো পরিবর্তনের প্রয়োজন পড়ে না। আমি বোঝাতে পেরেছি? যে তার মানে এগুলো এখান থেকে পরিবর্তন করার দরকার নেই, বাট আমরা চাইলে এগুলো যে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা পিএসপি আইএনআই ফাইল সম্পর্কে এই জায়গায় খুব সুন্দর করে বলা আছে। দেখেন, আমরা এই যে ডিসপ্লে এরর, ডিসপ্লে স্টার্টআপ এরর, এরর রিপোর্টিং, হ্যাঁ, আপনি এখান থেকে অন অফ করে রাখতে পারেন। এই এরর রিপোর্টিং এর যে ডিফল্ট ভ্যালু, সেগুলো হচ্ছে এইগুলো। এটা মনে রাখতে হবে, এটা একটা কোশ্চেন। এটা মোটামুটি এই জায়গা থেকে, এই সেগমেন্ট থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটা কোশ্চেন আসেই। আমি কি বোঝাতে পেরেছি? যে এরর রিপোর্টিং এ ই অল, ই নোটিস, ই স্ট্যাটিক এন্ড ই ডেপ্রিকেটেড, এটা বেসিক্যালি যে সকল ধরনের এররের জন্য কিছু এরর আছে নোটিস এরর, মানে আপনাকে কিন্তু এররের আগে বলে দেয় যে ফ্যাটাল এরর, ওয়ার্নিং এরর, নোটিস এরর। খেয়াল করেছেন না? ঠিক এই ডিফল্ট ভ্যালুর জন্য আপনি যদি নোটিস এরর না দেখতে চান, বাদ দিয়ে দেবেন।
আপনি যদি স্ট্যাটিক এরর না দেখতে চান বাদ দিয়ে দেবেন, ডেপ্রিকেটেড না দেখতে চান বাদ দিয়ে দেবেন। আপনি যদি ই অল রাখেন তাহলে সে শুধু এররই বলবে, এটা একটা এরর, বাট সে ডিফাইন করবে না কি ধরনের এরর। আচ্ছা, এই যে HTML এর এররের ক্ষেত্রে, লগ এররের ক্ষেত্রে আপনি এই ভ্যালুগুলো এখান থেকে চেঞ্জ করে রাখতে পারেন। এটা কনফিগারেশন আর কি। মানে এরর রিলেটেড। ওকে, ভেরিয়েবলস অর্ডার, ডিফল্ট ভ্যালু। এরপরে ইঞ্জিন। ইঞ্জিন যদি অফ থাকে, পিএসপির ইঞ্জিন যদি অফ থাকে, পিএসপি রান করবে? ওকে, আমি আপনাদের একটা সাজেশন দিচ্ছি যে এই ফাইলটার মধ্যে যতগুলো http.net এর ইউআরএল আছে প্রতিটা পেজ 2-3 বার করে একটু পড়তে হবে। ওকে, কমেন্টের মধ্যে না, আমি যেগুলো সিলেক্ট করছি, এই যে http ইউআরএল গুলো, এই ইউআরএল এ যাবেন, ইঞ্জিনটা কি সেটা আমার একটু পড়তে হবে। আমি আপনাদের কাছ থেকে, হ্যাঁ, আমি এরকম যতগুলো ইউআরএল আছে ততগুলোতেই বলছি, কিন্তু আমি চাচ্ছি যে বাংলাতে আপনারা কতটুকু বুঝেছেন তার একটা সামারি লিখেন, বাংলা অথবা ইংলিশে। আপনি না বুঝেন, কোন জায়গায় কি বোঝেন নাই সেগুলোও আপনি পয়েন্ট আউট করেন। আমি বোঝাতে পেরেছি? ওকে, দেখেন, হ্যাঁ, শর্ট ওপেন ট্যাগ অফ করে রাখা আছে, তাই না? ওই যে PHP 7 এ কি এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে না? বাট আপনি ডেপ্রিকেটেড রেখেছে, কিন্তু আবার বলেওছে যে আপনি, বাট আপনি এও বলেছে যে আপনি চাইলে ওপেন করে নিতে পারেন, আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এটা একটা কোশ্চেন, ওকে, যে ম্যাক্সিমাম ফ্লোটিং পয়েন্ট পিএসপিতে কয় ঘর পর্যন্ত যেতে পারে? 14 ঘর, ঠিক আছে, বাট এটা আমরা পরিবর্তন করে নিতে পারি, তাই কি না? রাইট, তো এটা একটু খেয়াল রাখবেন। কেন হয় রিজনটা এখানে দেওয়া আছে, কেউ যদি আপনার কাছ থেকে ডেসক্রাইব করতে বলে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলা আছে। এই যে ডেভেলপমেন্ট ভ্যালু, প্রোডাকশন ভ্যালু, এটা সরি, এটা হচ্ছে আউটপুট বাফারিং এর জন্য। এই এই যে ভ্যালুটা যে এখানে বলা আছে, যে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট ডিসপ্লে ইন ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এখানে সেই নাম্বারটা দেওয়া আছে। আবার এইটা হচ্ছে আউটপুট বাফারিং, যে কত পর্যন্ত, কত বাইট পর্যন্ত বাফারিংটা হতে পারে। এটা বেসিক্যালি 4 কিলোবাইট পর্যন্ত বাফারিং হয়। এটা কিন্তু 4 কিলোবাইট, তাই না? আউটপুট হ্যান্ডেলারকে ডিফল্ট অফ রাখা আছে, দেখেন এখানে হ্যান্ডেলারকে অফ রেখেছে, কেন রেখেছে এখানে ডেসক্রিপশন বলা আছে। তো আমরা এই যে আউটপুট হ্যান্ডেলারকে ইউজ করতে পারি ওবি আন্ডারস্কোর স্টার্ট ফাংশনের মাধ্যমে। সো এটা
আর এমবি আউটপুট হ্যান্ডেলার হচ্ছে এক্সাম্পল আকারে ইউ ক্যান redirect all of the output of your script to a function. For example, if you set output handler to this character, encoding will be transparently converted to the specific encoding. So আপনি এইটাকে people who wrote portable script should not depend on the INI started or script is doing. Okay, so আমরা নরমালি আউটপুট হ্যান্ডলারটা ইউজ করে থাকি মূলত যখনই আমরা কোনো কাজ করি, যে লাইক আমাকে রিডিরেকশন করতে হবে, কোনো একটা ডাটা কোনো একটা জায়গায় পাঠাতে হবে, কোনো একটা ডাটাকে কারোর মধ্যে অ্যাসাইন করতে হবে, কোনো একটা ডাটাকে কোনো একটা ফাইলে থ্রো করতে হবে, বা কোনো একটা ফাইলে আমি রিডিরেক্ট হয়ে চলে যাব, তখন মূলত এই ওবি স্টার্ট এবং এই করসপন্ডিংস বিষয়গুলো কাজে আসে। আউটপুট হ্যান্ডেলার যেটা, সেই আউটপুট হ্যান্ডেলারটাই মূলত এই কাজগুলো করতে সাহায্য করে। তো আমরা পিএসপিতে এরকম ফাংশন দেখেছি আউটপুট হ্যান্ডেল করতে পারে। দু একটা ফাংশন বলেন তো, যে ফাইল রিডিরেকশনের দু একটা ফাংশনের নাম বলেন। দেন কি আছে? হোসেন, হেডার লোকেশন বলে কিছু নেই, হেডার নামে আছে। ওকে, তো আউটপুট হ্যান্ডলারের জন্য কিছু ফাংশনালিটিজ আছে, এটা একটু দেখতে হবে। আর ওবি স্টার্ট, এটাকে ওবি স্টার্ট দিয়ে আমরা আউটপুটকে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? ইউআরএল রিরাইট, এটা মূলত htaccess এর মাধ্যমেই হয়। কিছুক্ষণ আগে একটা ফাইল এক্সটেনশন বললাম না, .htaccess, ওর মাধ্যমেই ইউআরএল গুলোকে রিরাইট করা হয়ে থাকে। এই কারণে ইউআরএল রিরাইটটাকে ডিসেবল করা আছে ডিফল্ট কনফিগারেশনে। implicit flash, আমরা ওই পিএসপির যে ফাংশন আছে না, ফ্ল্যাশ ফাংশন, ল্যারাভেল একটা ফ্ল্যাশ ফাংশন আছে না, এটা মোরলেস কার মতো না, FLUSS ফ্ল্যাশ, এটা মোরলেস প্রিন্ট এবং ইকোর কাছাকাছি, বাট প্রিন্ট ইকো ডাটা ধরে রাখে, ফ্ল্যাশ ডাটা ডিসপ্লে করার পর আবার যখন রিফ্রেশ দেওয়া হয় তখন সেটাকে ক্লিয়ার করে দেয়, ঠিক আছে? এটা মূলত ওই স্টাইলে, হ্যাঁ, প্রিন্ট ইকো ডাটা ধরে রাখে। তো আপনি যে কোনো ভ্যালুকে প্রিন্ট করলে ওটা প্রিন্টই করতে থাকবে, ইকোই করতে থাকবে, বাট ফ্ল্যাশের মধ্যে কোনো ডাটা আসলে একবার দেখানোর পর তার পরের বার আর দেখাবে না। আচ্ছা, হ্যাঁ, কাইন্ড অফ, হ্যাঁ।
আচ্ছা, ক্যাশের সাইজ, আপনার যখন পিএসপিতে ক্যাশ নিয়ে কাজ করবেন, ক্যাশের সাইজটাও এখানে সেট করে রাখা যায়। ঠিক আছে, এটা 4096 কিলোবাইট, দ্যাট মিনস 4 মেগাবাইট মতো ক্যাশ করা যায় পিএসপিতে। এটা এখান থেকে কিন্তু বাড়ানো কমানোও যায়। হ্যাঁ, না এটা সার্ভারের জন্য 4 এমবি, বাট এটা আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। ক্যাশের প্রয়োজন হতে পারে, কিছু কিছু সাইট আছে এটা ক্যাশ ইউজ করতে হয়। হুম 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 আচ্ছা, এগুলো নিয়ে আমরা প্রবলেম ফেস করি। দিস ইজ, হ্যাঁ, ইনপুট টাইম, এটা সেকেন্ডে যায়। ঠিক আছে, এটা বাড়ানো কমানো, ম্যাক্সিমাম ইনপুট টাইম, এক্সিকিউশন টাইম একটা, ইনপুট টাইম একটা, হ্যাঁ এই যে মেমোরি লিমিট, হ্যাঁ এটা আছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আর ওখান নিয়ে যে এররের কথা আমি বললাম, এই এররগুলো একটু খেয়াল করেন যে কোন এররের কি কাজ, সেটা কিন্তু এখানে ডেসক্রাইব করা আছে। এই যে ই এরর, একে বলা হচ্ছে ফ্যাটাল রান টাইম এরর। আর ই অল মানে অর এরর অ্যান্ড ওয়ার্নিংস। আমি বললাম না যে সব বাদ দিয়ে যদি আপনি এটা রেখে দেন তাহলে শুধু এরর দেখাবে এবং ওয়ার্নিং দেখাবে, বাট স্পেসিফিক গুলো স্পেসিফিক এররকে নোট করবে। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু আমি একটা কোশ্চিন করব যে আমি জাস্ট এখানে নাম দিয়ে দিতে পারি, বা কোনো একটা স্পেসিফিক ওয়ার্নিং এখান থেকে তুলে আমি নোটে দিয়ে দিতে পারি যে কোনটা, সেটা টিক দেন। তার মানে আপনাদের মুখস্থ করতে হবে। লগ এরর আপনি বন্ধ করতে চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। এটা ডেভেলপমেন্টের সময় বন্ধ করে লাইভে গেলে এটাকে তুলে রাখতে হয়। ইগনোর রিপোর্টেড সোর্স, এটা বাই ডিফল্ট অফ করা আছে। রিপোর্ট, হ্যাঁ বলেন। এটা নির্ভর করে সার্ভারের উপরে, কোনো কোনো সার্ভারে ইন্ডিভিজুয়াল সি প্যানেলের জন্যও থাকে, মোস্ট অফ দ্য সার্ভারে একটা আইএনআই ফাইল থাকে। এই কনফিগারেশনটা চেঞ্জ করতে পারে সার্ভার প্রোভাইডার, সার্ভার ওনার। আর মূলত যখন পিএসপি নিয়ে কথা বলা হয়, কাজ নিয়ে কথা বলা হয়, তখন ধরে নেওয়া হয় যে আপনার কাছে একটা ডেডিকেটেড সার্ভার থাকবে। সো আপনি ডেডিকেটেড সার্ভারে আপনি আপনার পিএসপি টিএসপি ইনস্টল করে নিয়ে কাজ করছেন, তার মানে আপনার পিএসপি সার্ভারের উপরে আপনার কন্ট্রোল আছে। বুঝতে পেরেছি? তো যদি কোনো শেয়ার সার্ভার নিয়ে কাজ করেন, আপনাকে প্রোভাইডারকে নক করতে হবে। তখন তো আপনাকে পাগল করে ছেড়ে দেবে, সেও পাগল হয়ে যাবে, কারণ সে মানে একটা খুলে দিলে আরেকটা সমস্যা হবে, আরেকটা খুলে দিলে আরেকটা সমস্যা হবে। এটাই, আপনাকে পালাতে হবে সার্ভার থেকে। বাট কিছু কিছু জিনিস, ওই যে ফাইল আপলোডের টাইম, এক্সপায়ার টাইম, ইনপুট টাইম, এই যে পোস্ট ম্যাক্স সাইজ, এই জিনিসগুলো ক্লায়েন্ট এর রিকোয়েস্টে এটা চেঞ্জ করে দেয়, কারণ অন্যদের উপরে এটার ইম্প্যাক্ট পড়ে না। বুঝতে পেরেছি? এই যে ডিফল্ট ক্যারেক্টারিস্টিক যদি আপনি চেঞ্জ করতে চান, সো এটা হচ্ছে এমন এক এই যে ডক রুটটা যদি চেঞ্জ করতে হয় এখান থেকে,
ডকুমেন্ট রুটটা আমরা চেঞ্জ করতে পারি, ইউজার ডিরেক্টরি, হুম, এক্সটেনশন ডিরেক্টরি, এখানে সবগুলোর পাথ সুন্দর করে বলা আছে। বাট এগুলো তো ফিক্স, তাই না? একটা মেশিনে যখন এখানে ইনস্টল হয়েছে এই জিনিসগুলো নর্মালি কখনো চেঞ্জ করা হয় না। এই যে ফাইল আপলোডস, এটা যদি অফ করা থাকে তাহলে কি ফাইল আপলোড হবে? এই যে ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম, হ্যাঁ, হুম, এইটা এটা চেঞ্জ করতে হয় মূলত। আর এই জিনিসটা তেমনটা প্রয়োজন পড়ে না, বাট একসাথে আপনি যদি 20টার বেশি ইমেজ আপলোড করতে চান তখন কিন্তু এটা প্রয়োজন পড়বে, তাই না? ওই যে লাইক ফেসবুকে কিন্তু বাড়ানো আছে, একসাথে অনেক ইমেজ আপনি আপলোড দিতে পারেন, পারেন না? বা ফাইল আপলোড দিতে পারেন। হুম হুম হুম। এই যে একটা ইমেল আসে না মাঝে মাঝে, জন ডো কনফিগারেশন সার্ভারের, দেখেছেন কখনো যে এই ইমেল অ্যাড্রেস থেকে ইমেল আসতেছে? হুম হুম। আচ্ছা, কখনো যদি পান, হুম হুম হুম। এই যে এবার কিছু আসে হচ্ছে ডিএলএল নিয়ে, এক্সটেনশন লোড অটোমেটিক্যালি ইউজ দ্য ফলোইং সিনট্যাক্স। যদি আপনি কোনো একটা এক্সটেনশনকে আপনি লোড করতে চান, একটু হোল্ড করেন। তো আমি যদি কোনো একটা এক্সটেনশন লোড করতে চাই, জাস্ট এক্সটেনশন লিখে এক্সটেনশনের নামটা বলে আমরা এখান থেকে লোড করতে পারি। পাথটা দিয়েও আমরা এক্সটেনশনকে লোড করতে পারি যদি আমি পিএসপি তে কোনো এক্সটেনশন ইউজ করতে চাই। বোঝাতে পেরেছি? আচ্ছা, এই যে, হুম, এখানে এখানে রিকোয়ার্ড যে এক্সটেনশনগুলো আছে, যেগুলো জেনারেল কেসে প্রয়োজন পড়ে, ওই এক্সটেনশনগুলো এখান থেকে লোড করতে হয়। আমি আগের যে httpd conf দেখালাম সেগুলো ছিল মডিউল, আর এগুলো হচ্ছে কি এক্সটেনশন। বুঝতে পেরেছি? এর এক্সটেনশনগুলো মোস্টলি ডিএলএল ফাইলই হয়। হুম, ম্যাক্সিমাম কেসেই ডিএলএল ফাইল হয়। এই মডিউলগুলোর, হুম, কোথায়? পিএসপি কোথায়? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এসপি ট্যাগ অফ আছে, আপনি এটা অন করে দিতে পারেন। হ্যাঁ, হুম হুম, এটা না জানার কারণে করতে হয়েছে, তাই না?
সো এখানে মডিউলের সেটিংস কিছু দেওয়া আছে, সেই মডিউল সেটিংসও আমরা এখান থেকে করতে পারি। এই সিএলআই সার্ভারটা ডিফারেন্ট, এখান থেকে আপনি টাইম জোন সেট করে দেবেন, এটা বাফ ডিফল্ট এসে আমার মেশিনে ইনস্টল হয়েছে। আপনার যদি টাইম জোন চেঞ্জ করতে হয় এখান থেকে আমরা টাইম জোন চেঞ্জ করতে পারি, ডেট টাইম, বাট নর্মালি সার্ভারের টাইম জোনটা ওখানেই থাকে পিএসপি আইএনআই ফাইলে, বাট এটা সার্ভার ইনস্টল হলে লোকেশন অনুযায়ী মেশিন থেকে নিয়ে নেয়। এই যে এই জিনিসগুলো একটু পড়বেন, অন্যান্যগুলো না পড়লেও এটা ইম্পর্টেন্ট। পিডিওটা পিএসপি ডাটা অবজেক্ট, এটার উপরে কিন্তু দুই তিনটা, হ্যাঁ 3টা ক্লাস হবে। ডাটাবেজের উপরে যখন ক্লাস হবে তখন ডাটা অবজেক্টের উপরেও ক্লাস হবে, বাট এর ডিফল্ট সকেট কিন্তু মাইএসকিউএল। এই যে ওডিবিসি আছে, বাট ওডিবিসিটা এখন আর তেমন ভাবে চলে না। হ্যাঁ এখানেও সেটিংস গুলো দেওয়া আছে। হ্যাঁ আপনি মনে করেন যে ক্যাশ সেট করবেন, মাইএসকিউএল এর ক্যাশ করবেন, সো এই যে এখানে এখানে জাস্ট এই জন্যই আমি দাঁড়ালাম, দেখেন যে হ্যাঁ পিএসপি ডট, না না মাইস্কুলের আরেকটা আছে, মাইস্কুলের জন্য আলাদা একটা সেটিংস আছে। এই যে না, এই যে এটা পিএসপি মাই অ্যাডমিনের জন্য config ডট inc ডট পিএসপি, না সিম্পল, এটা কনফিগার্ড মানে লেয়ারিং করা নেই। আচ্ছা এখানে আসেন, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, ক্যাশিং এর সাইজটা ওখানে বলা আছে। এই যে পোর্ট বলে না, যে আপনি যখন মাইস্কুয়েল এর পোর্টটা এখানে রান করাচ্ছেন, একটু রান দেখবেন খেয়াল করে, ওই পোর্টটা শো করবে। এটা তো পিআইডি পোর্ট তো এখনো আসে নাই। আসবে, পোর্টটা মূলত এই যে 3306, খেয়াল করেছেন? হ্যাঁ এই যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, প্রিফারেবল পোর্ট হলে আমরা ওখান থেকে পোর্ট চেঞ্জ করে নিতে পারি। এছাড়া আর কোনো ইম্পর্টেন্ট ইস্যু আছে কিনা আমরা একটু চেক করে দেখি, নিচের দিকে যাই। মোস্টলি সব ডিসেবল করা, একটু খেয়াল করে দেখবেন। এটা পোস্টগ্রিড জন্য, হ্যাঁ পোস্টগ্রিড ডাটাবেজের জন্য, তার মানে মোটামুটি সবগুলো ডাটাবেজের অ্যাক্সেস করার জন্য ওরা সকল কোডই এখানে দিয়ে রেখেছে। হুম 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 কাজের ক্ষেত্রে মাইস্কুয়েলটা হচ্ছে আরডিবিএমএস, তো পোস্টগ্রিডটা আরডিবিএমএস না, পোস্টগ্রিড আপডেটেডটা হচ্ছে মঙ্গো, ঠিক আছে? মঙ্গোডিবি না, ওই আগে তো মঙ্গো তো আসছে অনেক পরে, পোস্টগ্রিডটা আসছে তো অনেক আগে, সো বলতে পারেন যে আপডেটেড ভার্সন ওইটা। মারিয়া তো মাইস্কুয়েলই আসছে, খালি মারিয়া ডিবি এবং মাইস্কুয়েল একই জিনিস।
বলেন, হ্যাঁ মনে পড়লে বলেন। দাঁড়ান একটু হোল্ড করেন। হ্যাঁ হ্যালো। ওকে, আমরা হ্যাঁ আমরা আয়নায় ছিলাম এবং আয়নাই ফাইলে যে জায়গাটা নিয়ে কথা বললাম লাস্টে সেটা হচ্ছে যে কোনটা বলছিলাম, ম্যাক্স লিংক না, ম্যাক্স লিংক আমরা বলি নাই। লাস্ট যে কাজটা ছিল হচ্ছে সেটা হচ্ছে যে এক্সটেনশনগুলো নিয়ে, তাই না? এক্সটেনশন এনেবল নিয়ে। আচ্ছা, এখন এখন আর আর অল্প দু একটা জিনিসের মধ্যে যেটা আছে, এই যে এই জায়গাটা একটু আপনাদের বুঝতে হবে। জেন্ডের এই একটা সিলেবাসও আছে, সোপ। সোপ সম্পর্কে, সোপটাকে এনাবল রাখতে হয় এবং এর এনাবল ভ্যালু হচ্ছে 1, আর ক্যাশ ভ্যালুও সেট করে দিতে হয় সোপের। সোপটা মূলত হচ্ছে হাই হাই অনেকগুলো স্টেশন থেকে ডাটাগুলো নিয়ে একটু করেছেন এরকম একটা কিছু? না না, সোপটা হচ্ছে এরকম একটা বিষয় যে কাইন্ড অফ টেকনোলজি যেটা লোকাল মেশিনের সাথে লাইভ অথবা লাইভের ডাটা লোকালে, লোকাল থেকে লাইভের ডাটা থ্রো করতে সাহায্য করে। দুইটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম হলেও সোপের মাধ্যমে আমরা দুইটা প্ল্যাটফর্মের ডাটা আদান প্রদান করতে পারি। ঠিক আছে, একটু হোল্ড করেন, আমার অফিসিয়াল লাইট বন্ধ করে দিছে, আমি লাইটটা দিয়ে আসি। আচ্ছা, সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল, প্রবাবলি এটা একটু আমরা দেখে নিই। এটা অ্যাকচুয়ালি একটা সার্ভিস, দেখেন এটা হচ্ছে সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। বুঝতে পেরেছি? সোপ হচ্ছে একটা ওয়েব সার্ভিস যেটা সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল হিসেবে কাজ করে। এটা রেস্টফুল এপিআই এর নাম শুনেছেন? রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার আর কি করে থাকে। তো সোপটা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি যে স্কাইপ ইউজ করছেন না, স্কাইপে কেউ যখন লগড ইন হচ্ছে, আমার মেশিন কিভাবে টের পাচ্ছে? আমার মেশিন থেকে একটা রেসপন্স যাচ্ছে আপনার মেশিনে। আমি যখন লগড ইন হচ্ছি, আমি তো আছি ডেস্কটপে, তাই না? ডেস্কটপের থেকে একটা ইনস্ট্রাকশন ওদের লাইভ সার্ভারে চলে যাচ্ছে, ডেটাবেজে, স্কাইপের লাইভ ডেটাবেজে চলে যাচ্ছে, এবং ওই ডেটাবেস থেকে যখনই আমার কানেকশনে কাউকে দেখতে পাচ্ছে যে আমার কানেকশনে 50 জন আছে, ওই 50 জনের কাছে সে আরেকটা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে এবং বলছে যে ওই লোকটা অনলাইন হয়েছে অথবা ওই লোকটা মেসেজ দিয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা সার্ভার টু সার্ভার কমিউনিকেশন, এটা অবজেক্ট অ্যাক্সেস করে। হ্যাঁ, এটা ডাটা ট্রান্সফার করে বলে এটাকে প্রোটোকলও বলা হয়। এগুলো বুঝতে পেরেছি? যেমন এইচটিটিপি প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সোপো একটা প্রোটোকল, বাট এটা সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। ওকে, সো এই অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকলটাকে ক্যাশ এনেবল করা, টেম্পোরারি জন্য ডিরেক্টরি সেট করা, এবং সোপের জন্য যে জায়গা বরাদ্দ করা, লিমিট সেট করা,
এই বিষয়গুলো এখান থেকে আমরা কনফিগ থেকে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট একটু খেয়াল করেন, এই যে এখানে ডিফল্ট কিছু মাইস্কুয়েল কনফিগারেশন দেওয়া আছে, ডিফল্ট পোর্ট, ম্যাক্স লিঙ্ক, ক্যাশ সাইজ, এগুলো কিন্তু উপরের দিকেও আছে, খেয়াল করেছেন? এগুলোকে আবার এখানে সামারাইজ করে দেওয়া হয়েছে শেষে। সো এই হচ্ছে মাইস্কুয়েল রিলেটেড কনফিগারেশন। সো আপনি পিএসপি আইএনআই ফাইলে অনেক কিছুরই কনফিগার করতে পারেন। যখনই কোনো কিছু কনফিগারেশনের প্রয়োজন পড়বে সরাসরি আইএনআই চলে আসবেন, খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে সেগুলোকে আপনারা চেঞ্জ করে টেস্ট করবেন। ওকে, আমি এ যাবৎকালে আইএনআই থেকে যত কোশ্চিন দেখেছি মোস্ট অফ দ্য কেসে এরর রিলেটেড দেখেছি আর এক্সটেনশন রিলেটেড দেখেছি। এগুলোর মধ্যে থেকেই মূলত কোশ্চিন এসেছে। স্পেসিফিকভাবে কোনো ভ্যালু সেট করার ক্ষেত্রে দু একটা জায়গাতে ভ্যালু সেট রিলেটেড কোশ্চিন দেখা যায়। তো আমি আপনাদের একটা পরীক্ষা সোমবার দিন নিব, আমাকে মাঝার অবশ্যই শনিবারের দিন মনে করায় দেবেন, ঠিক আছে? যে আপনাদের পরীক্ষা হবে, বাট ওই উপরে সব কিছু ভেরিয়েবল টেরিয়েবল যা পর্যন্ত আলোচনা হয়েছে ফাংশন এবং এক্সটেনশন সহ। ওকে, সো আমি আজকে হ্যাঁ পার্ট 1 এ স্যার, পার্ট 1 এক্সটেনশন সহ স্যার। হ্যাঁ, এক্সটেনশন সহ। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।